গৌরবপুর মোড়ের পাশ থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকালের দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো মানবের চিহ্ন মাত্র নেই। হাতঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। তার উপর ঠেলাঠেলি গোতাগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটাও যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরবপুর মোড় থেকে মিনিট 30 সাইকেলে জার্নিং করলেই 3-4টি ছোট গ্রাম। বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ে দেখা মিলে গৌরবপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটা অনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো সেই পথটা সীতামগঞ্জ এর মধ্যেই দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর গাড়ি একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডান হাতের রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিনের বাঁধানো সেই দরজার উপর দেওয়ালে বাংলায় মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয়। এটা গৌরবপুরের সেনের বাড়ি, যার কাজকর্ম লেখাপড়া ইত্যাদিতে গা ছেড়ে শহরের দিকে যায়। তারপর প্রায় সকালে এসে এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুব কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে বুড়া আঙুলে টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়ায় দাঁতে দাঁত কাঁপুনি ধরে যাচ্ছিল। মাথায় মাফলারটা তাই আরো শক্ত করে কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ডাক দিলাম, কাকু দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙুলে টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিকর সূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তির অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে এসেছে। কিছুটা সামনে আসতে লোকটার হাতে হারিকেনের মৃদু আলোয় আরো স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণ মনে অবসর হাল হলো, মনে অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। পুরো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখিয়ে নিল। কাঁপা গলায় বলে উঠল, এত রাত অব্দি কোথায় থাকা বাবু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়ো সারা শরীরে কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মানকি টুপি, পায়ে এক জোড়া ছালোটা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চে হাতে দরজার বাইরে এসে সাইকেলে চড়ে বসলাম। আর
ততক্ষণে বাড়ির মুখটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে 10 জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎ খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আর আমার অজান্তে কখন গুনগুনিয়ে শুরুতে ভেজাতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটা মনে 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 আওড়াতে উঠলাম। ও কেন করো কেন করো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চললো আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিটে সেভাবে যাওয়ার পর হঠাৎ সেই আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডা বোধ হয় আরো একটু বেশি হয়ে গেছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালা মন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কিসের বন্দি এনে চলেছে। নাড়াবে ঠান্ডা কিছু একটা নিচের দিকে নেমে যাওয়ার অনুভূতি করলাম। সাইকেলের প্যাডেল আমি আরো জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে যেন হিমালয় পর্বতে বাঁধা দিয়েছে আমার, আর আমি কাতারে কাতারে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আর একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। আর তখনই আমার ঠান্ডা দেহে বাম কাঁধে এক শীতল হাতে বসলাম। সাথে সাথে আমার বিস্মিত হয়ে আর করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। আমাদের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে হাওয়াটা যেন সরে গেছে। মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালোর মতন পা দুটো কেঁপে কেঁপে চলে আর গলাটা যেন শুকনো একদম বলল 3-2-3 ঢোক গিলতে টিম টর্চের আলোর চারপাশে দেখলাম। তারপর ভয়ে কাঁদো কাঁদো গলা চেঁচিয়ে উঠলাম, এ তুমি কি চাও? গলার আওয়াজ দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা দু হাতে চাপে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, এ তুমি কি চাও? আর কেন এসেছো আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎ একটা অমাবস্যার ঘন কালো অন্ধকার ভরিয়ে ঠিক আমার কানের পাশে অশরীরটা মৃদু ফু দিয়ে আর ভয়ঙ্কর ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কি হবে তা জেনে সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যতা হলে নিশেষ। দুটার সাথে বাড়ানো তার মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল, আর বিভৎস সেই দুর্গন্ধে সারা শরীর গলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেল চালাতে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারও সেই একই কাণ্ড, সাইকেল টানে এগিয়ে যেতে পারছি না সামনের দিকে, কোনো রকমে গড়িয়ে চলেছে মাত্র। হঠাৎ আমার বাম কাঁধে
সেই জায়গায় আর পেটের ডান দিকে আবার তীব্র ঠান্ডা থাবা উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানে মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছে আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবু থামাতে পারলাম না। গাছপালা, ঘর বাড়ি পুড়িয়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা 3 মাথার রাস্তা মুড়ে এসে পড়লো। চিনতে পারলাম আমি সেই রাস্তা। প্রায় ওই চিতাঙ্গজের মোড়ের বাম পাতিলি রাস্তাটায় নামলে আর 10-15 মিনিট পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরে গ্রাম। মনে পড়লো আমার মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা। কোথাও কতবা আজব, কতবা ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকেই শুনে এসেছি। কার্তিকে গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে ভারী অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিকদের পথ ভুলিয়ে চলিয়ে চালিত করে, মজা দেখে, আর তাদের থলিতে ভরা থাকা খাবার দাবার ফল মূল সব আত্মসাৎ করে ফেলে। ঘটনাটা ঘন্টাখানিক আগে অবধি আমি একসাথে ঘটনাগুলোকে এতটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ সেই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক মতো সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম সেই শ্মশানের রাস্তায়। বহুদিন চেনা পথটা আজ যেন অচেনা হয়ে উঠল। কিছুক্ষণ আগেও চারিদিকে ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছেই দেখি কোথাও মৃদু আলো উড়ছে। বড় বড় বট, অসত্য কেওড়া গাছের চূড়াগুলো ভীষণ গা ছমছমে। সেই আবহাওয়া কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুছে বসে আছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আরো ভীতির সঞ্চয় করেছিল না। আর ঠান্ডা হাতের থাবাটা আমার দেহে মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ বেরোতে পারলে বাঁচে। পিছনে অশরীরটার কথায় চলেছে আমার সাথে আমার বাড়ি অব্দি যাবে নাকি কে জানে। এই সাইকেল এই সকল ভাবতে হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠের মাঝে চিত হয়ে পড়ে দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডাল বেঁধে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণে সঙ্গে আসা অশরীরটা হবে হয়তো। তারপর হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা এক জোরালো আলোড়ন শুরু হলো। তাতে বিকট সব চিৎকার, অসহ্য অশরীরী দাপাদাপি বোধ হয়। গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে
একসাথে ভেঙে পড়লো। মাটি ঘাটে সব কাঁপতে শুরু করলো। ঘাসের বিছানা সমতলে, মাঠটা অসহ্য ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালাম। বহু কষ্টে কোনো রকমে বাড়িতে ফিরলাম। হাত মুখ ধুয়ে ভালো করে বিছানায় শরীর টান টান করে মেলে দিলাম। সারা দেহ অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়লো 105 ফারেনহাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথা বিন্দু মাত্র নেই। শরীরের তাপমাত্রা পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনা দগদগে ঘুরছে না। দেখলাম আমার সাইকেলে কিছু কিছু অংশ ভেঙে গেছে। ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা দিয়ে বাজারে যাওয়ার জন্য বলে গেল। আমি ততক্ষণে ব্রেকফাস্ট সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাট বসে সীতাঙ্গজের মোড়, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেরকম অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছেড়ে দাঁড়িয়ে আছে, আর ঘাসের বিছানার মাটি রয়েছে আগের মতোই সমতল। আমি আর কিছু ভাবতে পারলাম না। মাথা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি গাছপালা, বেটে ঘাস আর লোহার চুল্লি আমার দিকে ঘাড় ঘুরিয়ে সামান্য হেসে চলেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স পুরো স্টোরিটা শোনার জন্য। স্টোরিটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দাও।